মুভমেন্টের সময় এই 9 দফা দাবির ঘোষণার সময় আমাদের কেন্দ্রীয় সমন্বয়কের মধ্যে অনেকেই যারা এখন বড় বড় কথা বলছে তাদের অনেকেই সরাসরি 8 দফা দাবির নাম করে গিয়ে মন্ত্রণালয়ে গিয়ে 3জন মন্ত্রীর সাথে বসে সেখানে 8 দফা দাবি ঘোষণা দিয়ে আসছে, 1 দফা দাবি, একটা দফা দাবি মিসিং রেখে। কেন্দ্রীয় সমন্বয়ক নিজেদের নামের আগে ট্যাগ লাগিয়েও যারা হচ্ছে 1 দফা দাবি ঘোষণা দিতে পারে না এবং সেজন্য সমন্বয়ক পদ অনেকের বাতিল হয়ে গিয়েছিল এবং নাহিদ সেখানে নিজে উপস্থিত ছিল যে সরাসরি একজন আমাদের কেন্দ্রীয় সমন্বয়ককে সে সমন্বয়ক পদ থেকে বাতিল ঘোষণা করেছিল, তাকে এখন মিডিয়া থেকে সব জায়গায় হাইলাইট করা হচ্ছে। এই ধরনের বিকৃত ইতিহাসের কারণে এই ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। 16 বছর যাবৎ শেখ হাসিনার শাসন আমলে শিবির সব থেকে বেশি নিগৃহীত ছিল, যেহেতু একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি ওই অর্থে আমি যদি চিন্তা করি এবং আমরা যেভাবে আমাদের কাছে রিপ্রেজেন্টেশন করা হয়, তো সেই জায়গা থেকে চাইলেই এদেরকে এক্সট্রিমিস্ট গ্রুপ হিসেবে চাইলে পার্শ্ববর্তী রাষ্ট্র বা ভারতের সহযোগিতায় এক্সট্রিমিস্ট একটি গ্রুপ হিসেবে উল্লেখ করে চাইলে তাদেরকে যে কোনো ধরনের পানিশমেন্ট বা যে কোনো ধরনের শাস্তি দেওয়া যেত। দেখুন, মূলত বিষয় হলো যে শিবিরের বর্তমানে যে ক্রেডিটিফাই নিয়ে যে কথাগুলো হচ্ছে, যে ক্রেডিট 9 দফা দাবির ঘোষক কে, এটা কে, সেটা কে, এইসব রাইট নাও ক্রেডিট নিয়ে সব থেকে বড় যখন ক্যাচাল চলছে সেই মুহূর্তে শিবিরের বিষয়টা সামনে চলে আসছে সব থেকে বেশি, যে অমুক আপনার 9 দফা দাবির ঘোষক বা এদের দাবিটাই অ্যাকচুয়ালি প্রকৃত এবং সঠিক দাবি ছিল এবং এরাই অ্যাকচুয়ালি আসল দাবি উত্থাপনকারী। এদেরকে মাইনাস করে কিছু লোক তারা নিজেদের কলা কৌশলী করে সামনে চলে আসছে। অ্যাকচুয়াল যারা আন্দোলনের স্টেক হোল্ডার বা মাস্টার মাইন্ড যেটা আমি বলি, তারা এরা না, এরকম একটা বিষয় চলে আসছে। এই সিচুয়েশনে বেসিক আমার জায়গা থেকে, যেমন আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, আমি 15 জুলাই থেকে আন্দোলনে এখানে একাত্ম হয়েছি এবং একসাথে আমি আন্দোলনে একদম সম্মুখ সারি থেকে কাজ করে গিয়েছি। তো সেক্ষেত্রে অনেক অজানা এরকম স্টোরি আছে। জাস্ট জুলকারনাইন সাইড রিসেন্টলি একটা এপিসোড স্টার্ট করেছে যেখানে যারা অ্যাকচুয়ালি প্রকৃত হিরো তাদেরকে নিয়ে। তো সেক্ষেত্রে আবু সাইদ কায়েম বা সাদিক কায়েম, যার শিবিরের সভাপতি হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে যে ছিল, তার কথা উল্লেখ করেছে। বেসিক্যালি সাদিক কায়েমকে আমরা সালমান নামে চিনি, আমি সালমান নামে চিনি তাকে, এবং আন্দোলনের সময় তারা কোন ডেরায় ছিল, কখন, কার মাধ্যমে কি সাপ্লাই দিয়েছিল, ইচ এন্ড এভরিথিং আই নো। তো এই জায়গা থেকে আসলে কেউ যদি শিবিরের বিরোধিতাকারী হয়ে থাকে বা ছাত্র দল যদি তাদের রাজনৈতিক জায়গা থেকে শিবিরকে ডিসক্রেডিফাই করার জন্য যদি এই কথাগুলো বলে থাকে, তাহলে সে বলতেই পারে। কিন্তু অ্যাকচুয়াল যদি ক্রেডিটের জায়গা থেকে আসে, তাহলে তারা অনেক বড় স্টেক হোল্ডার। সেটা শিবির পরিচয়ই হোক কি হোক, যেটাই বলি, তারা আমরা অনেক সময় বলি যে বলেন, বাট তাদের অ্যাজ আ ব্যক্তি সাদিক কায়েম বলি বা আরো যারা এখানে আছে তাদের কথাই যদি বলি, তাদের স্টেক কিন্তু অস্বীকার করা যাবে না। প্রথমত এটা। দ্বিতীয় বিষয় হলো যে আন্দোলনে এরকম অনেক আনসাং হিরো আছে। জাস্ট বিকজ আপনি একজনকে শিবির মনে করছেন এবং তার সাথে আপনি সংযোগ রাখবেন না বিধায় তাকে পিছিয়ে রাখছেন, তার অবদানগুলো অস্বীকার করছেন বা তাকে অন্য কোনোভাবে কোনো একটা ওয়েতে সাইজ দিয়ে তাকে চুপ রাখছেন, বিষয়টা আসলে এরকম অহরহ হয়ে আসছে। শুধু সেটি না, সন্দেহের উপর ভিত্তি করেও কিন্তু অনেককে এভাবে পিছিয়ে রাখা হয়েছে। আর সেটা আমি নিজেই একজন উইটনেস, এবং আমি নিজেই একজন এরকম, যে আমি আসলে আমার জায়গা থেকে আমার কোনো রাজনৈতিক পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কখনো ভাবে ওই অর্থে ছিল না। তো সেই জায়গা থেকে দেখা গিয়েছে অনেকে অনেক জায়গা থেকে নামের কারণে হোক, চাল চলন, আচার স্টাইলের কারণে হোক, যেটার কারণেই হোক, এই বিষয়গুলো ঘটেছে। তো বেসিক থিংটা হচ্ছে একটা, যে মুভমেন্টের সময় এই 9 দফা দাবির ঘোষণার সময় আমাদের কেন্দ্রীয় সমন্বয়কের মধ্যে অনেকেই যারা এখন বড় বড় কথা বলছে তাদের অনেকেই সরাসরি 8 দফা দাবির নাম করে গিয়ে মন্ত্রণালয়ে গিয়ে 3জন মন্ত্রীর সাথে বসে সেখানে 8 দফা দাবি ঘোষণা দিয়ে আসছে, একটা দফা দাবি মিসিং রেখে। এরকম অহরহ হয়েছে। আমি এখন নামটা বলতে চাচ্ছি না, আমি জাতীয় স্বার্থে বা বিভেদ যাতে না হয় সেই স্বার্থে হয়তো উজ্জ্বল রাখছি, কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। 1 দফা দাবি যে ফাইনালি আসলো সেন্ট্রালি ভাবে যখন 17ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন আন্দোলন স্থিমিত হয়ে পড়ে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো ভ্যাকেন্ট করার মাধ্যমে যখন আন্দোলন শেষ হয়ে যায় এবং আমাদের আন্দোলন চলমান থেকে আমরা যখন শেখ হাসিনার পতনের উদ্দেশ্যে কেবল আন্দোলন করছিলাম, সেটা আমি কোনো আন্দোলন অন্য কোনো প্ল্যাটফর্ম না, সেটা পুসাব হোক বা সেটা পুনাব হোক, কোনো প্ল্যাটফর্মের হয় না, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে, এবং সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, সেই সময় কিন্তু আমাদের লক্ষ্য এই 8 দফা 9 দফা এইসব আলতু ফালতুর দফা কিন্তু ছিল না। আমাদের লক্ষ্য ছিল একটা শেখ হাসিনার পতন আমরা চাই, সেখানে স্পষ্টভাবে এই বিষয়গুলো লিপিবদ্ধ ছিল। তো সেই ক্ষেত্রে কখনো কোনো স্টেক হোল্ডার এসে বলতে পারে নাই যে আমি অমুক মাস্টার মাইন্ড বা আমি তমুক মাস্টার মাইন্ড। হয়তোবা তাদের অ্যাফিলিয়েশন ছিল পলিটিক্যাল, সেটা হোক জামাত বা হোক বিএনপি হোক ছাত্রদল, যেটাই হোক, অ্যাফিলিয়েশন ছিল, কিন্তু সে তার জায়গা থেকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা সে পালন করেছে। আমি সাদিক কায়েমের নাম শুধু আমি এখানে কোট করলাম, বাট সে ব্যতীত আরো অনেক এরকম ছিল। মোদ্দা কথা হচ্ছে একটাই,
আজকে আন্দোলনের পরবর্তী সময় যেটা আমরা 1971-এ দেখেছি, 1972-তে গিয়েও কিন্তু এই ধরনের ক্রিমখোর বা বিপ্লবী যারা ছিল, প্রকৃতি বিপ্লবী যারা ছিল, তাদেরকে ব্যাকিং ডে রেখে নতুন করে নতুন নতুন মুক্তিযোদ্ধা গজিয়েছে, নতুন নতুন বিপ্লবী গজিয়েছিল। এটা কিন্তু আজকে নতুন না, এটা আগেও হয়েছিল। তো এই ক্ষেত্রে এটাকে আসলে চিন্তা করাটা এরকম অবান্তর কিছুই না। তো এই বিষয়গুলোকে নিয়ে বর্তমানে রাজনৈতিক বিষয় অনেক বেশি জটিল হয়ে গিয়েছে। শিবিরের যে ধরনের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা তাদের যে ধরনের কি বলবো যে ধরনের আইডিওলজি, সেটার সাথে হয়তো আমাদের আইডিওলজি নাও মিলতে পারে। বিকজ আমরা বলেছিলাম যে মধ্যমপন্থী একটি দল, সেই দলেও এখানেও কিন্তু অনেক বড় বৈষম্য হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আপনার এই গতানুগতিক ধারার যে রাজনৈতিক দলগুলো, সেগুলোর পার্টিসিপেশন করতে আসলে সেটা তারা কিভাবে আসবে, তারা তাদের দল ছেড়ে আসলে তাদেরকে কিভাবে অ্যাকসেপ্ট করা হবে, এই নিয়ে যে একটা ধূম্রজল সৃষ্টি হচ্ছে, সেটা আসলে অত্যন্ত দুঃখজনক। এটার কারণ আমি একটাই বলবো, কারণ হচ্ছে এখানে যে শুরুতেই বলেছি, যারা সমন্বয়ক হয়েও, কেন্দ্রীয় সমন্বয়ক নিজেদের নামের আগে ট্যাগ লাগিয়েও যারা হচ্ছে এক দফা দাবি ঘোষণা দিতে পারে না, এবং সেজন্য সমন্বয়ক পদ অনেকের বাতিল হয়ে গিয়েছিল, এবং নাহিদ সেখানে নিজে উপস্থিত ছিল, যার যে সরাসরি একজন আমাদের কেন্দ্রীয় সমন্বয়ককে সে সমন্বয়ক পদ থেকে বাতিল ঘোষণা করেছিল, সেই তাকে এখন মিডিয়া থেকে সব জায়গায় হাইলাইট করা হচ্ছে। এই ধরনের বিকৃত ইতিহাসের কারণে এই ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। আপনি যদি সঠিক ইতিহাসটা নির্বাচন করার সুযোগ পাওয়া যেত, সেটা আমাদের গাফলতির জন্য হোক। হ্যালো, জি প্লিজ। আপনার কাছে আমি সর্বশেষ যেটা জানতে চাই যে শিবিরের অবদান ছিল বা সাদিক কায়েমের অবদান ছিল, আপনি বলছেন যে তাকে হিরো হিসেবে মেনশন করা হচ্ছে, মানে বলা হচ্ছে, আবার আরেকজনকে বলা হয়েছে। তো শিবিরের সেই মানে সেই তাদের লক্ষ্য উদ্দেশ্য আন্দোলনের সময় তখন সবারই লক্ষ্য উদ্দেশ্য একই ছিল। বিএনপি বলি বা অন্যান্য দলও তো ছিল সেখানে, পেছনে ছিল হয়তো, সামনে হয়তো ছিল না, বা সমন্বয়করা ছিল, আপনারা ছিলেন, সবাই ছিলেন। কিন্তু এখন যে শিবিরের যে অবস্থান বা এখন যে ছাত্র দলের যে অবস্থান, সেই অবস্থানকে আপনি কিভাবে বিচার করবেন? এই যে বর্তমানে দুটো অবস্থান দুটো জায়গা থেকে বিবেচনা করা যায়। একটা হচ্ছে তাদের পলিটিক্যাল অবস্থান, একটা জায়গা থেকে হচ্ছে যে নতুন বাংলাদেশ বিনির্মাণে এই যে সমন্বয়ক যারা আমরা যে ধরনের কারসাজি করছি বা অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন জুগিয়ে বা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে যে ধরনের কারসাজি করতে যাচ্ছে, সেখানে তাদের অবস্থান কিরকম? দুটো জায়গায় বলবো চরম বিতর্কিত ভাবে তারা অবস্থান করছে। প্রথমত আমি যদি বলি, এক জায়গায় ছাত্রদল হামলা করলে সাথে সাথে কাউন্টার দিয়ে আরেক জায়গায় ছাত্র শিবিরের হামলার অনেক ধরনের আলাপ উঠছে, অনেক ধরনের আলামত চলে আসছে আমাদের কাছে। তো এই বিষয়গুলো তো কোনোভাবেই কাম্য নয়। তাহলে ছাত্র লীগের সাথে আপনাদের কি পার্থক্য রইলো? প্রথমত বিষয়টি। দ্বিতীয়ত হচ্ছে, একটা বলা হয় যে মিথ্যা প্রপাগান্ডা। 16 বছর যাবৎ শেখ হাসিনার শাসন আমলে শিবির সব থেকে বেশি নিগৃহীত ছিল। যেহেতু একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যদি ওই অর্থে আমি যদি চিন্তা করি, এবং আমরা যেভাবে আমাদের কাছে রিপ্রেজেন্টেশন করা হয়, তো সেই জায়গা থেকে চাইলেই এদেরকে এক্সট্রিমিস্ট গ্রুপ হিসেবে, চাইলে পার্শ্ববর্তী রাষ্ট্র বা ভারতের সহযোগিতায় এক্সট্রিমিস্ট একটি গ্রুপ হিসেবে উল্লেখ করে চাইলে তাদেরকে যে কোনো ধরনের পানিশমেন্ট বা যে কোনো ধরনের শাস্তি দেওয়া যেত। এটা শেখ হাসিনার শাসন আমলে ছিল। এবং সে সময় অনেক ধরনের কর্মকাণ্ডকে বলা হতো যে এটা আসলে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, আওয়ামী লীগের গুজব বাহিনী বা গুজব লীগ এই ধরনের কাজ করছে। যেই বিষয়গুলো বলা হতো সেই বিষয়ের অনেক কিছুই কিন্তু রাইট নাও ঘটে যাচ্ছে। এখন কিন্তু আওয়ামী লীগ সে অর্থে ওইভাবে প্রভাব বিস্তার করে নাই, মাঠে ঘাটে অনেক জায়গায় লুকিয়ে অবস্থান করছে, অনেক ধরনের স্যাবোটেজ করার চেষ্টা করছে, কিন্তু সেই অর্থে কিন্তু নাই। তো সেই জায়গা থেকে এখন যে অপকর্মগুলো ঘটাচ্ছে, এগুলোর জন্য তাহলে কে দায়ভার নেবে? তাহলে তার মানে কি শিবির বা ছাত্রদল যেই হয়ে থাকুক, তাদেরকে এই দায়ভার কি তারা কোনোভাবে এড়াতে পারবে? অবশ্যই না। তাদের রাজনৈতিক জায়গা থেকে এটা তাদের কলা কৌশল, কূটকৌশল, যে দেশকে অস্থিতিশীল রেখে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যত দ্রুত পারা যাক এখান থেকে পদচ্যুত করে আমি দ্রুত নির্বাচন দিয়ে কোনো একটা পজিশনে যদি যেতে পারি, সেক্ষেত্রেও শিবিরের বিষয়টিও তো অনেকটা সন্দিহান হয়ে থাকে। কজ আপনার শিবিরের জায়গা থেকে তারা তো মেইন স্ট্রিম পলিটিক্সে গিয়ে ওইভাবে করার মতো সমর্থন তারা এখন পর্যন্ত দেখাতে পারেনি। তারা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে অ্যাড হয়ে তার সাথে একটা প্যারাসাইটের নাই, এটা কেউ ভুল বুঝবেন না, কেউ বাজেভাবে নিবেন না। কজ তাদের জায়গা থেকে তারা ওইভাবে স্ট্রং গ্রাউন্ড যদি করতেই পারতো, তাহলে তারা অন্তর্বর্তীকালীন সরকারের বা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে সেই ধরনের রিসেন্টলি যে ধরনের ক্লাস গুলো হচ্ছে, সেই ক্লাসগুলোতে তারা পার্টিসিপেট করতো না। এটি আমরা যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয়, একটা উইং বা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সব থেকে বড় স্টেক হোল্ডার যারা ছিল, তাদের জায়গা থেকে যেভাবে আমরা বলছি, আমাদের জায়গা থেকে যেভাবে আমরা বলছি, আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, কিন্তু আমরা স্টিল নাও নৈতিকতার স্বার্থে, জাতীয় স্বার্থে এবং দলবদ্ধতার স্বার্থে কিন্তু আমরা ওই ধরনের কোনো কার্যক্রম নেই যাতে বিতর্কিত হয়। কিন্তু তাদের জায়গায় কিন্তু তারা অনেক ধরনের কার্যক্রম এখন পর্যন্ত নিয়ে আসছে। সো এই বিষয়গুলো তাদের পলিটিক্যালি তারা আসলে কতটুকু সফল হবে সেটা খুব ইজিলি গেস করা যাচ্ছে। জি, ধন্যবাদ।